এটি কোনো সাধারণ গল্প নয়। এটি সেই মুহূর্ত যখন এক বিলিয়নিয়ার মেয়ে এক গরিব কৃষকের সামনে দাঁড়িয়ে সরাসরি বলে, আমার স্বামী হও, আর আমি তোমাকে ৫০০ কোটির কোম্পানি দিয়ে দেব। না কোনো মজা, না কোনো ইশারা, সরাসরি সওদা। প্রশ্ন শুধু এটুকুই যে, যখন সামনে এত অগাধ ধনসম্পদ থাকে, তখন মানুষ কি বেছে নেয়, টাকা নাকি নিজের বিবেক? এই গল্প এখান থেকেই শুরু হয়, এবং এখান থেকেই আপনার ভাবনাকে নাড়িয়ে দেয়। কারণ আগে যা ঘটে তা কোনো ফিল্মি স্ক্রিপ্ট থেকে নয়, বরং মানবিকতার গভীরতা থেকে উঠে আসে। একটি এমন সিদ্ধান্ত যা শুধু একটি সম্পর্কের দিক বদলে দেয় না, বরং এটি প্রমাণ করে দেয় যে সবকিছু কেনা যায় না। এই ভিডিওটি দেখতে দেখতে হয়তো আপনিও আপনার জীবনের কোনো মোড় মনে করছেন, যেখানে আপনার সামনেও কোনো সহজ পথ এবং কোনো সঠিক পথ ছিল। তো গল্পে এগিয়ে যাওয়ার আগে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি এই মুহূর্তে কি করছেন এবং কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনার একটি লাইন আমাদের আপনার সাথে যুক্ত করে। আর যদি আপনার এমন সত্য, আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, যা সরাসরি হৃদয় থেকে বেরিয়ে হৃদয়ে পৌঁছায়, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি লাইক করুন, যাতে এই গল্প আরও মানুষের কাছে পৌঁছায়। এবার দেরি না করে আসুন এই গল্পে এগিয়ে যায়, কারণ যা হতে চলেছে তা শুধু গল্প নয়, তা হলো একটি শিক্ষা। ২০২২ সালের এক শীতের সকাল ছিল। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ছোট একটি গ্রাম সুন্দরপুর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। কোথাও দূর থেকে মোরগের ডাক শোনা যাচ্ছিল, আর মন্দিরের ঘণ্টার শব্দ বাতাসে ধীরে ধীরে মিশে যাচ্ছিল। এখানে সকাল মোবাইলের আলার্ম দিয়ে নয়, বরং মাটির সুবাস আর দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে শুরু হতো। এই গ্রামেই থাকত অর্জুন মিশ্র। অর্জুন কোনো সাধারণ কৃষক ছিল না। সে কৃষিকাজ নিয়ে পড়াশোনা করেছিল। শহরের বড় বড় কোম্পানি থেকে চাকরির অফারও এসেছিল, কিন্তু সে সব প্রত্যাখ্যান করে দিয়েছিল, কারণ তার কাছে এই জমি শুধু ক্ষেত ছিল না, এটি ছিল তার বাবার শেষ স্মৃতি। তার বাবা রাঘব মিশ্র একজন সৎ কৃষক, যিনি ঋণ আর ফসলের মার সইতে সইতে একদিন খেতেই পড়ে গিয়েছিলেন। সেদিন অর্জুন চুপচাপ মাটি তুলে কপালে ছুঁয়েছিল এবং মনে মনে শপথ নিয়েছিল যে সে এই জমি কোনো দিন ছাড়বে না। সকাল প্রায় ৫টার সময় অর্জুন তার পুরনো ট্র্যাক্টরের পাশে দাঁড়িয়েছিল। সে কুয়ো থেকে জল তুলল এবং মুখে ঝাপটা দিল। জলের ফোঁটাগুলো তার চোখ দিয়ে গড়িয়ে মাটিতে মিশে গেল, যেন কৃষক আর জমি আবার এক হয়ে গেল। গ্রাম ধীরে ধীরে জাগছিল। বাচ্চারা স্কুলের প্রস্তুতি নিচ্ছিল, বৃদ্ধরা অশ্বত্থ গাছের নিচে বসে বিড়ি ধরাচ্ছিল। সবকিছু তেমনই ছিল যেমনটা রোজ হয়। কিন্তু সেই সকালে গ্রামের কাঁচা রাস্তায় এমন কিছু দেখা গেল যা এই শান্তিকে ভেঙে দিল। ধুলো উড়িয়ে একটি কালো ঝকঝকে গাড়ি গ্রামের মাঝখানে এসে থামল। সুন্দরপুর এমন গাড়ি আগে কখনো দেখেনি, এবং অর্জুনের এই ধারণাও ছিল না যে এই গাড়ির সাথেই তার জীবনের সবচেয়ে বড় মোড় গ্রামে দাখিল হয়েছে। কালো ঝকঝকে গাড়িটি গ্রামের মাঝখানে এসে থামলে সুন্দরপুর যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ধুলো বাতাসে উড়ল এবং ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়ল। কিন্তু মানুষের নজর তখনও সেই গাড়ির ওপরই আটকে ছিল। বাচ্চারা খেলা ছেড়ে দিল, বৃদ্ধরা বিড়ি ধরানো বন্ধ করে দিল। কেউ নিচু স্বরে বলল, এত বড় গাড়ি এখানে কি কাজে এলো? শহরের গতি গ্রামের মাটির সাথে ধাক্কা খেয়েছিল। গাড়ির কাঁচ কালো ছিল, বাইরে কিছু দেখা যাচ্ছিল না। কিছু মুহূর্ত পরে দরজা খুলল এবং সবার আগে একটি চকচকে জুতো মাটিতে পড়ল। তারপর একটি মেয়ে বাইরে বেরিয়ে এলো। বয়স আনুমানিক ২৫-২৬ বছর। দামি কিন্তু রুচিশীল পোশাক, চোখের ডিজাইনার চশমা। তার হাঁটার মধ্যে আত্মবিশ্বাস ছিল, কিন্তু মুখে ক্লান্তি পরিষ্কার ফুটে উঠছিল, যেন সে শুধু রাস্তা নয়, জীবনেরও এক দীর্ঘ সফর পার করে এসেছে। তার নাম ছিল কাব্বা মালহোত্রা। গ্রামের কোনো মানুষের কাছে এই নামটির কোনো গুরুত্ব ছিল না, কিন্তু শহরের বড় বড় অট্টালিকায় এই নামই সব সিদ্ধান্ত বদলে দিত। কাব্বা চারিদিকে তাকাল। কাঁচা বাড়ি, কাদামাখা গলি, খালি পায়ে দৌড়ানো বাচ্চা। তার নজর অজান্তেই নিজের জুতোর ওপর গেল এবং তারপর মাটির ওপর। এখানে সবকিছুই তার থেকে আলাদা ছিল। এখানে তার পরিচয়, তার টাকা, তার দাপট কিছুই কাজের ছিল না। প্রথমবারের মতো সে হালকা আতঙ্ক অনুভব করল, কিন্তু সে থামল না। তার নজর এক জায়গায় গিয়ে স্থির হল, অর্জুন মিশ্র। সে তার পুরনো ট্র্যাক্টরের পাশে ঝুঁকেছিল, জং ধরা চেইন ঠিক করছিল। ঘাম তার কপাল থেকে বেয়ে মাটিতে পড়ছিল। সে গাড়ির দিকে শুধু একবার তাকালো এবং তারপর কোনো আগ্রহ ছাড়াই নিজের কাজে লেগে গেল।
কাব্যের কাছে এই অবজ্ঞা অদ্ভুত মনে হল। শহরে কেউ তার উপস্থিতি এভাবে এড়িয়ে যেত না। সে নিজেই এগিয়ে গেল। কিছুক্ষণের জন্য থামল, মনে প্রশ্ন জাগল, সে কি সঠিক জায়গায় এসেছে? এই কি সেই লোক যার উপর তাকে নিজের পুরো জীবনের বাজি ধরতে হবে? কিন্তু সময় তার হাতে ছিল না। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি অর্জুন মিশ্র? অর্জুন মাথা তুলল। তার চোখে না ছিল বিস্ময়, না ছিল ভয়, শুধু ছিল সারল্য। সে বলল, হ্যাঁ, আপনি কে? কাব্য চশমা খুলে নিল। প্রথমবারের মতো তার চোখ পরিষ্কার দেখা গেল। তাতে অহংকার ছিল না, ছিল শুধু তাড়াহুড়ো আর একটি চাপা ভয়। সে দীর্ঘশ্বাস নিল এবং এদিক ওদিক না তাকিয়ে সরাসরি বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেই মুহূর্তে গ্রামের বাতাস যেন ভারী হয়ে গেল। কেউ কাশল, কেউ মুখে হাত দিল। অর্জুনের মনে হল সে হয়তো ঠিকমতো শুনতে পায়নি। সে মৃদু হাসির সাথে বলল, ম্যাডাম, যদি এটি শহরের কোনো ইয়ার্কি হয় তবে আমার কাছে সময় নেই। কিন্তু কাব্যের গলা কেঁপে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, এটি মজা নয়, আমি তোমাকে কোটি টাকার কোম্পানি দিয়ে দেব। শুধু 6 মাসের জন্য আমার স্বামী হয়ে যাও। এবার অর্জুনের হাসি গায়েব হয়ে গেল। সে সোজা হয়ে দাঁড়াল, মাটিমাখা হাত মুছল এবং ধীরে ধীরে কাব্যের সামনে এলো। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু শব্দে আঘাত ছিল। সে বলল, তাহলে আপনার স্বামী চাই না, আপনার একজন ঘুঁটি চাই। আপনার মনে হলো গ্রামের গরিব কৃষক টাকা দেখালে বিক্রি হয়ে যাবে? কাব্যের চোখ জলে ভরে এলো। প্রথমবার কেউ তাকে তার টাকা দিয়ে নয়, বরং তার মানুষ হওয়া দিয়ে বিচার করেছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দরা সঙ্গ দিচ্ছিল না। অর্জুন নজর সরিয়ে নিল, এবং সেই মুহূর্তেই কাব্য বুঝতে পারল যে সে শুধু একটি সওদা নিয়ে আসেনি। সে এমন এক দুনিয়ায় কদম রেখেছে যেখানে মানুষকে দাম দিয়ে নয়, বরং সম্মান দিয়ে বিচার করা হয়। অর্জুনের কথার পর সেখানে কিছুক্ষণের জন্য এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যেন গ্রামের বাতাসও থেমে গিয়েছে। কাব্য সেখানেই দাঁড়িয়ে রইল। সে আশা করেনি যে একজন কৃষক তার কথার পেছনের উদ্দেশ্যকে এত পরিষ্কারভাবে পড়ে ফেলবে। শহরে মানুষ প্রশ্ন করার আগেই সওদা ঠিক করে নেয়, কিন্তু এখানে সে প্রথমবারের মতো কোনো শোরগোল ছাড়াই পরীক্ষিত হচ্ছিল। সে নজর নিচু করল এবং মাটির দিকে তাকাতে লাগল। এটি সেই মাটি যাকে সে কিছুক্ষণ আগে পর্যন্ত অচেনা ভাবছিল, কিন্তু এখন সেই মাটিই তার পা আটকে দিচ্ছিল। কিছুক্ষণ পর সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোমার মনে হয় আমি এখানে খুশি হয়ে এসেছি? অর্জুন কোনো জবাব দিল না। তার নীরবতাই ছিল তার প্রশ্ন। কাব্যের কণ্ঠস্বর এখন আগের মতো মজবুত ছিল না। সে বলল, আমার দাদাজির অসিয়তনামা আছে। যদি আমি এই বছর বিয়ে না করি তবে আমার পুরো কোম্পানি বোর্ডের হাতে চলে যাবে। সেই বোর্ডে আমার খুড়তুতো ভাই রোহান মালহোত্রা সবচেয়ে শক্তিশালী। সে বছরের পর বছর ধরে কোম্পানি দখল করার চেষ্টা করছে। যদি সে সুযোগ পায় তবে সে শুধু সবকিছু কেড়ে নেবে না, বরং আমাকেও কোনো এক কোণে সরিয়ে দেবে। শহরে প্রতিটি মানুষ আমার থেকে কিছু চায়, কেউ অংশীদারিত্ব, কেউ ফায়দা, কেউ নাম। আমি এমন কোনো লোককে স্বামী বানাতে চাইনি যে বিয়ের আগেই দাম জিজ্ঞেস করবে। সে কিছুক্ষণ থামল, তারপর বলল, আমাকে কেউ গ্রামে তোমার সম্পর্কে বলেছিল, তোমার পড়াশোনা, তোমার এখানে থাকা, তোমার বাবার গল্প। আমাকে বলা হয়েছিল যে তুমি সেই মানুষদের মধ্যে নও যারা বিক্রি হয়ে যায়। এটি শুনে অর্জুনের মুখে হালকা কঠোরতা এলো। সে অনুভব করল যে এসবই হঠাৎ করে হয়নি, কাব্য সব জেনেই এসেছে। কাব্য আরও বলল, এখানে আসা সহজ ছিল না, কিন্তু যদি এই সিদ্ধান্তটিও মিথ্যা হতো তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। অর্জুন কয়েক কদম দূরে চলে গেল। তার নজর খেতে পড়ল যেখানে তার বাবা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। সে ফিরল এবং মাটি থেকে অল্প মাটি তুলে মুঠোয় ভরে নিল। এই মাটি দেখছ? সে শান্ত স্বরে বলল, এতে শুধু ফসল জন্মায় না, এতে ভরসা জন্মায়। সম্পর্ক ফসলের মতো হয়, তাদের সময় দিতে হয়। তুমি তাদের বাজারের জিনিস মনে করছ? কাব্যের চোখে জল এসে পড়ল। সে কোনো দ্বিধা ছাড়াই কাঁদতে শুরু করল। আমার দুনিয়ায় সম্পর্ক হয় না, সে ধীরে বলল, শুধু প্রয়োজন থাকে। মা বাবা ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছেন, তখন থেকে আমি একা লড়াই করছি। আজ যদি আমি এই সিদ্ধান্ত না নিই তবে সব শেষ হয়ে যাবে। অর্জুনের মুখ নরম হয়ে এলো। সে এই কষ্ট চিনত। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব রইল। গ্রাম তার দৈনন্দিন শব্দে ফিরে গিয়েছিল, কিন্তু এদের জন্য সময় যেন থমকে গিয়েছিল। শেষে অর্জুন বলল, আমি এই বিয়ে টাকার জন্য করব না। কাব্য চমকে তার দিকে তাকাল। সে বলল,
আমি এটি করছি কারণ আমি জানি একাকিত্ব কী জিনিস। কিন্তু আমার একটি শর্ত আছে। কাব্যের শ্বাস দ্রুত হয়ে গেল। কেমন শর্ত? অর্জুন বলল, বিয়ের আগে তোমাকে আমার গ্রামে আমার মায়ের সাথে কয়েকদিন থাকতে হবে, যাতে উনি মানেন যে এই সম্পর্ক শুধু কাগজ নয়। কাব্য চারিদিকে তাকাল। কাঁচা দেওয়াল, তুলসী গাছ, মাটির গন্ধ। সে কোনো দিন কারো ওপর এভাবে ভরসা করেনি। তবুও সে ধীরে বলল, আমি চেষ্টা করব। অর্জুন কিছু না বলে গ্রামের গলির দিকে ইশারা করল। মা অপেক্ষা করছেন। আর সেই মুহূর্তে দুটি একদম আলাদা পৃথিবী একে অপরের দিকে এগিয়ে চলল, একটি বাধ্য হয়ে আর অন্যটি মানবিকতার খাতিরে। গাড়িটি ধীরে ধীরে সুন্দরপুরের সরু গলি দিয়ে পার হচ্ছিল। দুপাশে পুরনো বাড়ি ছিল, যেগুলোর দেওয়ালে সময়ের আস্তরণ জমে গিয়েছিল। কিছু লোক দরজায় দাঁড়িয়ে দেখছিল, কারো চোখে কৌতূহল ছিল, আবার কারো চোখে প্রশ্ন। কাব্য জানালা দিয়ে বাইরে দেখছিল, এবং সে প্রথমবারের মতো অনুভব করছিল যে এখানে লোক তার জামা কাপড় বা গাড়িকে নয়, বরং তার উপস্থিতিকে বিচার করছে। এই গ্রামে তার নাম, তার সম্পদ, তার চেয়ার কিছুই গুরুত্ব রাখত না। এখানে সে ছিল শুধু একজন মানুষ, এবং এই অনুভূতি তাকে একদিকে ভয় দেখাচ্ছিল, আবার অন্যদিক থেকে অদ্ভুত এক শান্তি দিচ্ছিল। গাড়িটি একটি সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সামনে থামল। উঠোনে তুলসী গাছ ছিল এবং দরজায় এক বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন। সাদা শাড়ি, কপালে হালকা টিপ এবং চোখে এমন এক শান্তি যা কিছু না জিজ্ঞেস করেই অনেক কিছু বুঝে নেয়। অর্জুন গাড়ি থেকে নামল এবং বলল, মা, আমি এসেছি। মহিলার চোখে চকমক ফুটে উঠল। তখনই তার নজর কাব্যের ওপর পড়ল। তিনি এক মুহূর্ত থামলেন এবং তারপর শান্তভাবে এগিয়ে এলেন। অর্জুন নিচু স্বরে বলল, মা, এই কাব্য, যার সাথে আমি বিয়ে করতে চলেছি। এটি শুনে কাব্যের হৃৎস্পন্দন বেড়ে গেল। এই সম্পর্ক এখন কাগজ থেকে বেরিয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়েছিল। বয়স্ক মহিলা কোনো প্রশ্ন করলেন না। তিনি শুধু কাব্যের হাত ধরলেন এবং বললেন, আয় মা, ভেতরে আয়। কাব্য থমকে গেল। শহরে সে অনেক স্বাগত জানানো দেখেছে, ক্যামেরার সামনে হাসির আড়ালে সওদা লুকিয়ে থাকত। এখানে না কোনো প্রশ্ন ছিল, না কোনো যাচাই। ছিল শুধু একজন মায়ের খোলা হৃদয়। সে চুপচাপ ভেতরে চলে গেল। ঘরের ভেতরে মর্কির সোনা গন্ধ ছিল, দেওয়ালে ভগবানের পুরনো ছবি টাঙানো ছিল, এবং এক কোণে অর্জুনের বাবার ছবি রাখা ছিল। কাব্যের নজর সেই ছবির ওপর আটকে গেল। অর্জুন ফিরে বলল, বাবা খেতেই চলে গিয়েছিলেন। কাব্য কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতর যেন ভারী কিছু নড়ে উঠল। হয়তো কারণ এখানে দুঃখকেও কোনো শোরগোল ছাড়াই মেনে নেওয়া হতো। সন্ধ্যা নামতে নামতে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে অর্জুনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং মেয়েটি শহর থেকে এসেছে। কেউ অবাক ছিল, কেউ খুশি, আবার কেউ চুপচাপ দেখছিল। রান্নাঘরে মাটির উনুনে রান্না হচ্ছিল। শান্তাদেবী কাব্যের সামনে থালা রাখলেন এবং বললেন, খেয়ে নে মা। থালায় সাধারণ খাবার ছিল, ডাল, রুটি আর একটু শাক। কাব্য প্রথম গ্রাসটি নিল এবং সে নিজেই অবাক হল যে সে স্বাদ অনুভব করছে। হয়তো কারণ এটি খাবার নয়, বরং আপন্নত ছিল। রাতে কাব্যকে একটি ছোট ঘর দেওয়া হলো, খাট, পুরনো পাখা আর জানালা দিয়ে দেখা খোলা আকাশ। সে অভ্যাসবশত ফোন তুলল, কিন্তু নেটওয়ার্ক ছিল না। কিছুক্ষণের জন্য মেজাজ খারাপ হলো, তারপর সে ফোনটি আলাদা রেখে দিল। তখনই দরজায় হালকা আওয়াজ হলো। অর্জুন হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিল। বিদ্যুৎ চলে গিয়েছে। সে স্বাভাবিকভাবে বলল, গ্রামে এটি সাধারণ ব্যাপার। কাব্য ক্লান্ত গলায় বলল, অর্জুন, এসব অনেক কঠিন, আমি এতে অভ্যস্ত নই। অর্জুন লণ্ঠনটি ঘরে রেখে শান্তস্বরে বলল, কঠিন সেই জিনিসগুলোই মনে হয় যেগুলোতে অভ্যাস থাকে না। এখানে মানুষ অন্ধকারেও রাস্তা খুঁজে নেয়। সে চলে গেল। কাব্য জানালার পাশে বসে পড়ল। আকাশ তারায় ভরা ছিল। শহরে সে এমন আকাশ বছরের পর বছর দেখেনি। প্রথমবারের মতো তার মনে হল যে এই জায়গাটি তার কাছে কিছু চাইছে না, শুধু সে যেমন তেমনভাবেই তাকে গ্রহণ করছে। পরের সকালে কাব্যের ঘুম কোনো অ্যালার্ম দিয়ে ভাঙল না। তাকে জাগিয়ে দিল উঠোন থেকে আসা শব্দরা, গরুর ঘণ্টার শব্দ, কোথাও দূর থেকে বাচ্চাদের হাসি, আর রান্নাঘরে উনুন জ্বলার হালকা আওয়াজ। কিছু মুহূর্ত সে চোখ বন্ধ করে শুয়ে রইল, যেন তার মস্তিষ্ক মানতেই রাজি নয় যে এটি কোনো স্বপ্ন নয়। তারপর জানালা দিয়ে দেখা খোলা আকাশ তার চোখের সামনে এলো, এবং তার মনে পড়ে গেল যে সে এখন শহরের কোনো উঁচুতলার অ্যাপার্টমেন্টে নয়, বরং সুন্দরপুরের একটি সাধারণ বাড়িতে রয়েছে। সে ধীরে ধীরে উঠে বাইরে এলো। শান্তাদেবী আগেই জেগে গিয়েছিলেন। উঠোনে ঝাড়ু দিতে দিতে তিনি কাব্যের দিকে তাকালেন এবং সহজ হাসির সাথে বললেন,
উঠেছিস মা, আজ রুটিবেলা শিখে নে। এই কথাটি কোনো আদেশের মতো নয়, বরং আপনত্বের মতো করে বলা হয়েছিল। তবুও কাব্যের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে জীবনে কোনোদিন আটা মাখেনি। কিন্তু সে কিছু বলল না এবং চুপচাপ বসে পড়ল। প্রথম রুটিটি পুড়ে গেল, দ্বিতীয়টি আধো কাঁচা রয়ে গেল এবং তৃতীয়টি বেলার সময় ফেটে গেল। কাব্যের চোখ জলে ভরে এলো। আমাকে দিয়ে হবে না, সে ধীরে বলল। শান্তাদেবী ঝাড়ু একদিকে রেখে তার পাশে বসলেন। মা, ভুল থেকেই তো শেখা হয়। এখানে কেউ নিখুঁত চায় না, শুধু নিজের চায়। তিনি তার হাতে আবার আটা রাখলেন এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই তাকে শেখাতে লাগলেন। ধীরে ধীরে দিন এগোতে থাকল। জল ভরা, সবজি কাটা, বাসন ধোয়া, প্রতিটি কাজে কাব্য নিজের সীমাবদ্ধতা পরিষ্কার দেখতে পাচ্ছিল। শরীর ক্লান্ত হচ্ছিল এবং মনও। বাইরে থেকে মাঝে মধ্যে কারো নজর তার উপর থমকে যেত। কেউ কিছু বলত না, কিন্তু গ্রামের নিস্তব্ধতায় প্রশ্ন ভাসছিল, শহরের বউ কতদিন টিকবে? কাব্য এই কথাগুলো শুনতে পায়নি ঠিকই, কিন্তু তার বোঝা সে অনুভব করছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে অর্জুন ক্ষেত থেকে ফিরল। সে কাব্যের লাল হয়ে যাওয়া হাত আর ক্লান্ত মুখ দেখল, কিন্তু কিছু বলল না। শুধু চুপচাপ জলের গ্লাসটি তার সামনে রাখল। সেই ছোট ইশারায় কাব্য প্রথমবারের মতো বুঝল যে এখানে সহানুভূতি শব্দে নয়, বরং কাজে দেখানো হয়। সন্ধ্যায় গ্রামের কিছু বৃদ্ধ উঠোনে বসলেন। কথাবার্তার মাঝে প্রশ্নও এলো, শহরে কি করো? এ তো পড়াশোনা কেন করলে? এখানে থাকতে পারবে কিনা? কাব্য প্রতিটি প্রশ্নের উত্তর হেসে দিয়ে গেল, কিন্তু ভেতর থেকে সে নিজেকে ভেঙে পড়তে অনুভব করছিল। তার মনে হচ্ছিল যেন প্রতি মুহূর্তে তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে এখানে থাকার যোগ্য। রাতে যখন ঘরে সবাই ঘুমিয়ে পড়ল, তখন কাব্য চুপচাপ ছালে গিয়ে বসল। বাতাসে মাটি বন্ধ ছিল এবং আকাশ তারায় ভরা ছিল। কিছুক্ষণ পর অর্জুনও এসে পাশে বসল। খুব কঠিন লাগছে, কাব্য ক্লান্ত স্বরে বলল। অর্জুন আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, শুরু সবসময় কঠিন হয়। মাটিও প্রতিটি বীজকে তখনই আপন করে নেয় না, সময় লাগে। কাব্য কিছু বলল না। সে জানত যে সে এখন কোনো সদার অংশ নয়। সে এমন এক জীবনে কদম রেখেছে যেখানে প্রতিটি জিনিস ধীরে ধীরে বোঝা যায়। সেই রাতে কাব্য অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার মনে বারবার একটাই প্রশ্ন উঠছিল, সে কি সত্যি এখানে থাকতে পারবে, নাকি এই গ্রাম, এই সম্পর্ক আর এই দায়িত্ব তাকে ভেঙে দেবে? দূরে কোথাও কুকুর ডাকছিল, আর ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। সে চোখ বন্ধ করল। প্রথমবারের মতো সে পরিষ্কার অনুভব করল যে সারল্য মানে শুধু আরাম নয়, সারল্য মানে দায়িত্বও হয়, এবং হয়তো এই দায়িত্ব দিয়েই তার আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছিল। পরের কয়েকদিন চুপচাপ কেটে গেল। কাব্য নিজেও বুঝতে পারল না কখন সকালের শব্দগুলো তাকে বিধে যাওয়ার বদলে পরিচিত মনে হতে লাগল। সে এখন প্রতি সকালে উঠেই জানালা দিয়ে আকাশ দেখত এবং নিজেকে দিনের জন্য তৈরি করত। শহরে তার সকাল সিদ্ধান্ত আর মিটিং দিয়ে শুরু হতো, এখানে তার সকাল কাজ আর মানুষ দিয়ে শুরু হচ্ছিল। শান্তাদেবী এখন তাকে কাজ বলে দেওয়ার সময় থেমে থেমে বোঝাতে শুরু করেছিলেন, যেন ওনার ভরসা হয়ে গিয়েছে যে এই মেয়েটি পালিয়ে যাওয়ার মতো নয়। কাব্যের রুটিগুলো এখন পুরোপুরি গোল হতো না ঠিকই, কিন্তু পুড়তও না। জল ভরার সময় তার হাত এখন আগের মতো কাঁপত না। ছোট ছোট পরিবর্তন ছিল, কিন্তু সেগুলোর পেছনে একটি বড় চেষ্টা লুকিয়েছিল। একদিন দুপুরে অর্জুন তাকে ক্ষেতের দিকে নিয়ে গেল। রোদ কড়া ছিল আর রাস্তা কাঁচা, তবুও কাব্য তার সাথে চলে গেল। ক্ষেতে পৌঁছে সে দেখল যে অর্জুন কৃষকদের সাথে কিভাবে কথা বলে। সে আদেশ দেয় না, বোঝায় যে কোন বীজে কতটা জল লাগে, কখন মাটির বিশ্রাম চাই আর কখন পরিশ্রম। কাব্য তাকে চুপচাপ দেখছিল। প্রথমবারের মতো তার উপলব্ধি হল যে অর্জুন শুধু ক্ষেতের সাথে নয়, মানুষের সাথেও যুক্ত। ফেরার সময় রাস্তায় গ্রামের কিছু মহিলা তার সাথে কথা বলতে লাগলেন। আগে যে চোখে প্রশ্ন ছিল, তাতে এখন কৌতূহল ছিল। কাব্য কোনো কৃত্রিমতা ছাড়াই উত্তর দিল। সে অনুভব করল যে এখানে মানুষ বড় বড় কথায় নয়, বরং সত্য কথায় যুক্ত হয়। সেদিন সন্ধ্যায় একটি ছোট ঘটনা ঘটল। পাশের বাড়ির একটি বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামে ওষুধ তখনই পাওয়া সহজ ছিল না। কাব্য কাউকে কিছু না বলে কিছু ফোন করল। একটু সময় লাগল, কিন্তু ওষুধ এসে গেল। সে কোনো উপকারের কথা জাহির করল না, শুধু ওষুধ বাচ্চার মায়ের হাতে রেখে দিল। গ্রামে কোনো শোরগোল হল না ঠিকই, কিন্তু অনেক চোখে তার জন্য চিন্তা বদলে গিয়েছিল। অর্জুন এইসব দূর থেকে দেখল। সে কিছু বলল না, কিন্তু তার মুখে প্রথমবারের মতো তৃপ্তি পরিষ্কার দেখা যাচ্ছিল।
রাতে ছাদে বসে অর্জুন শুধু এটুকুই বলল, আজ তোমাকে গ্রামের অংশ মনে হল। কাব্য হালকা হাসল। এটি প্রশংসা ছিল না, এটি ছিল স্বীকৃতি। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ভাবল। তার মনে হল যেন সে দুটি জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে, একটি যেখানে সিদ্ধান্ত একা নেওয়া হয়, আর অন্যটি যেখানে প্রতিটি কদম অন্য কাউকে দেখে রাখা হয়। ধীরে ধীরে তার ভয় কমছিল। সে এখন আর এই গ্রামের সাথে লড়াই করছিল না, বরং একে বুঝতে শুরু করেছিল। কাব্য অনুভব করল যে পরিবর্তন সবসময় চিৎকার করে আসে না, মাঝে মধ্যে তা নিঃশব্দে হৃদয়ে প্রবেশ করে, এবং যখন প্রবেশ করে তখন মানুষ জানতেও পারে না যে সে আগের মতো নেই। সেদিন সন্ধ্যায় এক অন্যরকম ভারী ভাব ছিল। বাতাস যেন অস্থির ছিল। মনে হচ্ছিল গ্রাম নিজেই কোনো অমঙ্গলের পূর্বাভাস পাচ্ছে। কাব্য উঠোনে বসে শস্য পরিষ্কার করছিল, আর শান্তাদেবী পাশে ছিলেন। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হৃদয়ের ভেতর এক অজানা ভয় চুপচাপ নড়াচড়া করছিল। অর্জুন ক্ষেতের দিকে গিয়েছিল, আর সূর্য ডুবছিল। তখনই দূর থেকে শোরগোল উঠল। প্রথমে আওয়াজগুলো ভাঙাচোরা ছিল, তারপর একসাথে অনেক চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল। আগুন, আগুন! চিৎকার বাতাস চিরে উঠোন পর্যন্ত পৌঁছাল। সেই মুহূর্তে গ্রামের একটি ছেলে হাঁপাতে হাঁপাতে এলো এবং বলল, অর্জুনের গুদামে আগুন লেগেছে। কাব্যের হাত থেকে শস্যের ঝুড়ি পড়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে এবং শান্তাদেবী কোনো কিছু না ভেবেই সেই দিকে দৌড়ালেন। দূর থেকে আগুনের শিখা আকাশ ছুঁইছিল, আর কালো ধোঁয়া পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল। মানুষ বালতি নিয়ে দৌড়াচ্ছিল, কেউ কুয়োর দিকে দৌড়াচ্ছিল, আবার কেউ শুধু দাঁড়িয়ে চিৎকার করছিল। আগুন শুধু কাঠ আর বস্তা জ্বালাচ্ছিল না, তা কয়েক মাসের পরিশ্রম আর আগামীকালের স্বপ্ন গিলে খাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে আগুন হঠাৎ করে কিভাবে লাগল। কাব্যের নজর অর্জুনের ওপর পড়ল। সে আগুনের পাশে দাঁড়িয়েছিল। মুখে ভয় নেই, শুধু এক জেদ ছিল। সে না থামিয়ে বীজের বস্তাগুলো বাইরে টানতে শুরু করল। কাব্য চিৎকার করে উঠল, অর্জুন থামো! কিন্তু সে থামল না। তার কাছে ওই বীজগুলো শুধু শস্য ছিল না, সেগুলো ছিল আগামী বছরের ফসল, তার বাবার শেষ শিক্ষা। আগুনের শিখা তীব্র ছিল, আর ধোঁয়া চোখ জ্বালিয়ে দিচ্ছিল। তখনই একটি জ্বলন্ত কাঠ তার হাতে লাগল। তার হাত পুড়ে গেল। যন্ত্রণা পরিষ্কার ছিল, কিন্তু সে জ্ঞান হারাল না। সে টলমল করল, কিন্তু পড়ে গেল না। গ্রামের কিছু লোক দৌড়ে এসে তাকে ধরে বাইরে টেনে নিল। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এলো, কিন্তু ততক্ষণে গুদামের বড় অংশ পুড়ে গিয়েছিল। অর্জুন মাটিতে বসে পড়ল। তার হাত ঝলসানো ছিল এবং শ্বাস দ্রুত বইছিল। কাব্য তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে জল থামছিল না। এসব আমার কারণে হয়েছে, সে কাঁপানো গলায় বলল। যদি আমি এখানে না আসতাম তবে হয়তো। অর্জুন যন্ত্রণার মধ্যেও তার হাত ধরল এবং পরিষ্কার শব্দে বলল, না, এখন এটি আমাদের লড়াই। সেই একটি বাক্য কাব্যের ভেতর কিছু বদলে গেল। প্রথমবারের মতো সে পুরোপুরি বুঝতে পারল যে এই গ্রাম, এই বাড়ি আর এই মানুষটি এখন আর কোনো সহদার অংশ নয়। এরা তার দায়িত্ব হয়ে গিয়েছে। রাত গভীর হয়েছিল। গুদামের ছাই এখনও গরম ছিল, এবং গ্রামে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল। প্রতিটি চোখে প্রশ্ন ছিল, আগুন কিভাবে লাগল? এত হঠাৎ কেন লাগল? কাব্য দূরে দাঁড়িয়ে পুড়ে যাওয়া জায়গাটি দেখছিল। তার ভেতরে একটি অদ্ভুত সন্দেহ জন্ম নিচ্ছিল। তার এখন এটি শুধু একটি দুর্ঘটনা মনে হচ্ছিল না। সেই মুহূর্তে কোথাও শহরের আলোয় এক লোক ফোনের স্ক্রিনে গ্রামের ছবি দেখছিল। সে হালকা হাসির সাথে ফোন বন্ধ করল এবং নিজেকে বলল, এবার খেলা শুরু হবে। কাব্য তখনও জানত না যে এই আগুন এখানেই থামবে না। এই আগুন এবার সম্পর্ক, ভরসা আর সত্যের পরীক্ষা নিতে চলেছিল, এবং আগামী দিনগুলোতে এই লড়াই গ্রামের গলি থেকে বেরিয়ে শহরের উঁচুতলার অট্টালিকা পর্যন্ত পৌঁছাতে চলেছিল। পরের সকালে সুন্দরপুরে সূর্য তো উঠল, কিন্তু আলোর সাথে সেই হালকা ভাব ফিরে এলো না, যাতে গ্রামের অভ্যাস ছিল। পুড়ে যাওয়া গুদামের গন্ধ এখনও বাতাসে মিশেছিল। মানুষ আপন আপন কাজে লেগেছিল ঠিকই, কিন্তু কথাবার্তায় সেই একটি প্রশ্ন বারবার ফিরে আসছিল, আগুন নিজে নিজে লাগে না। কাব্য উঠোনে বসেছিল। তার নজর বারবার সেই দিকেই চলে যাচ্ছিল যেখানে গুদামটি ছিল। ভেতরে কোথাও এক অস্থিরতা দানা বাঁধছিল। এই আগুন শুধু লোকসান ছিল না, এটি কোনো সুপরিকল্পিত চালের অংশ মনে হচ্ছিল, কিন্তু সে এখনও একে শব্দে বাঁধতে পারছিল না। অর্জুনের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। যন্ত্রণা এখনও ছিল, তবুও সে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কাব্য তাকে থামাল, আজ নয়,
তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে প্রথমবারের মতো পরিষ্কার দৃঢ়তা ছিল। অর্জুন কোনো তর্ক ছাড়াই তার কথা মেনে নিল। হয়তো কারণ সেও বুঝতে পেরেছিল যে এটি শুধু আগুনের বিষয় নয়। শান্তাদেবী পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি কোনো ভয় ছাড়াই শুধু এটুকুই বললেন, আগুন নিজে নিজে লাগে না, কোথাও না কোথাও কোনো স্ফুলিঙ্গ ছাড়া হয়। বেলা বাড়ার সাথে সাথে গ্রামে কথা ছড়িয়ে পড়ল। কেউ বলল যে রাতে কোনো ছায়াকে গুদামের পেছনে দেখা গিয়েছে। কেউ কুয়োর পাশে অচেনা পায়ের ছাপ থাকার কথা বলল। কোনো অকাট্য প্রমাণ ছিল না ঠিকই, কিন্তু সন্দেহ এখন মানুষের চোখে নেমে এসেছে। কাব্য সব শুনছিল, কিন্তু কিছু বলছিল না। সে জানত যে না ভেবে বলা প্রতিটি শব্দ আগুনের চেয়েও দ্রুত ছড়াতে পারে। দুপুরে পঞ্চায়েত প্রধান রামদিন যাদব এলেন। তিনি ছাই উল্টে পাল্টে দেখলেন, পুড়ে যাওয়া দরজাটি মন দিয়ে পরীক্ষা করলেন এবং অর্জুনকে কিছু প্রশ্ন করলেন। তোমার কি কারো সাথে শত্রুতা আছে? অর্জুন মাথা নাড়াল। আমার লড়াই শুধু আবহাওয়া আর পরিস্থিতির সাথে। সরপঞ্চ গ্রামবাসীদের বললেন যে গুজবে কান দেবেন না, কিন্তু চোখ খোলা রাখবেন। যাওয়ার সময় তিনি এটুকু অবশ্যই বললেন যে এই আগুন দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। সন্ধ্যা নামার সময় একটি কথা কাব্যকে ভেতর থেকে নাড়িয়ে দিল। গুদামের পেছনের দরজাটি খোলা পাওয়া গিয়েছিল। এই দরজা সাধারণত বন্ধ থাকত। সে অর্জুনকে জিজ্ঞেস করল। অর্জুন চমকে উঠে বলল, আমি তো সন্ধ্যায় ওটা বন্ধ করেছিলাম। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। নীরবতার মধ্যে সন্দেহ প্রথমবারের মতো স্পষ্ট কণ্ঠস্বর পেল। রাতে কাব্য নিজের ঘরে বসেছিল। নেটওয়ার্ক দুর্বল ছিল, তবুও ফোনের স্ক্রিন বারবার জ্বলে উঠছিল। একটি নাম তার মনে ভেসে উঠে আবার ডুবে যাচ্ছিল। সেই নামটা এখনও নিশ্চিত ছিল না, শুধু একটা আশঙ্কা ছিল। তখনই একটি অজানা নম্বর থেকে বার্তা এলো, গ্রাম ছেড়ে দাও, পরের আগুন ঘর পর্যন্ত পৌঁছাবে। কাব্যের হাত ঠান্ডা হয়ে গেল। এটি প্রথম বার্তা ছিল না যা ভয় তৈরি করছিল, কিন্তু এটি ছিল সবথেকে স্পষ্ট। সে দেরি না করে বাইরে বেরিয়ে এলো এবং বার্তাটি অর্জুনকে দেখাল। অর্জুনের চোখে প্রথমবারের মতো রাগ আর চিন্তা একসাথে দেখা গেল। এটি এখন আর শুধু ক্ষেত বা গুদামের ব্যাপার নয়। সে নিচু কিন্তু কঠোর স্বরে বলল, এটি সরাসরি হুমকি। কাব্য সেই মুহূর্তে বুঝে নিল যে সে যে গ্রামটিকে ধীরে ধীরে নিজের বলে মানতে শুরু করেছিল, সেটি এখন বিপদে আছে। এবং এই বিপদ হঠাৎ আসেনি, এটি আগে থেকেই কোথাও দানা বাঁধছিল। উঠোনে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু কাব্যের ভেতরে আগুন জ্বলছিল। এখন পিছিয়ে যাওয়ার সময় ছিল না। এখন চুপ থাকলে কিছুই বদলাবে না। এখন সত্যকে সামনে আনার সময় এসে গিয়েছিল। এবং এই লড়াই এখানেই থামার ছিল না। গ্রামের মাটি থেকে ওঠা এই আজ শীঘ্রই শহরের দেওয়াল পর্যন্ত পৌঁছানোর কথা ছিল। সেই রাতে সুন্দরপুরে হয়তো খুব কম মানুষই ঠিকমতো ঘুমোতে পেরেছিল। আগুন নিভে গিয়েছিল, কিন্তু তার তাপ এখনও মানুষের মনে ছিল। কাব্য অনেকক্ষণ উঠোনে বসে রইল। ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু ভেতরের অস্থিরতা শান্ত হচ্ছিল না। হুমকির বার্তাটি বারবার তার চোখের সামনে ভেসে আসছিল। এই ভয় এখন তাকে থামাচ্ছিল না, বরং তাকে ভাবতে বাধ্য করছিল। এবং এই ভাবনার মাঝেই একটি সিদ্ধান্ত ধীরে ধীরে মজবুত হতে থাকল। সকাল হতেই কাব্য অর্জুনকে বলল যে এখন আমাদের শহরে যেতে হবে। এই কথাটি সে কোনো ঘাবড়ানোর কারণে বলেনি, বরং পূর্ণ স্পষ্টতার সাথে বলল। অর্জুন তার দিকে তাকাল। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, যেন সে এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। কাব্য বলল, যা কিছু হয়েছে তা গ্রামে বসে করা হয়নি। আগুন, হুমকি সব দূরের কোনো মস্তিষ্কের কাজ। যদি আমাদের সত্য পর্যন্ত পৌঁছাতে হয়, তবে আমাদের সেই জায়গায় যেতে হবে যেখান থেকে এইসব চালানো হচ্ছে। অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি এই লড়াই শহরে হয়, তবে আমিও সাথে চলব। এটি এখন আর শুধু তোমার একার লড়াই নয়। শান্তাদেবী দুজনের কথা শুনলেন। তিনি কোনো বাধা দিলেন না, শুধু এটুকু বললেন, সত্যের পথ কঠিন হয়, কিন্তু তা থেকে পালানো আরও কঠিন। ফিরে এসো। ওনার কথায় দুশ্চিন্তা কম আর ভরসা বেশি ছিল। সেই দিনই কাব্য আর অর্জুনের শহরে যাবার সিদ্ধান্ত পাকা হয়ে গেল। গ্রামবাসীরা বেশি প্রশ্ন করল না। হয়তো প্রত্যেকেই বুঝে গিয়েছিল যে এই আগুন শুধু গুদাম পর্যন্ত সীমাবদ্ধ নয়। শহর দুজনকে আলাদাভাবে স্বাগত জানাল। উঁচু ইমারত, দ্রুত গতি, প্রত্যেক মুখে ব্যস্ততা। অর্জুনের কাছে এসবই নতুন ছিল, কিন্তু সে নিজেকে ছোট মনে করল না। সে কাব্যের সাথে চুপচাপ চলতে থাকল। কাব্যের মনে হচ্ছিল যেন সে দুটি দুনিয়াকে একসাথে ধরে রেখেছে, একটি মাটির আর একটি কাঁচের। পরের দিন উইটমোর গ্রুপের অফিসে বোর্ড মিটিং ছিল। পরিবেশ আগে থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। কাব্য অর্জুনের সাথে ভেতরে ঢুকতেই ক্যামেরাগুলো ঝলসে উঠল। বাতাসে প্রশ্ন ভাসতে লাগল। এই বিয়ে কি আসল? কোম্পানি বাঁচানোর জন্য কি এইসব করা হয়েছে?
কাব্য এক মুহূর্তের জন্য থেমে শ্বাস নিল এবং এগিয়ে গেল। অর্জুন তার হাত ধরে নিল। সেই স্পর্শে গ্রামের সারল্য ছিল এবং এক অটল ভরসাও ছিল। মিটিং শুরু হল। লম্বা টেবিলের এক প্রান্তে কাব্য বসেছিল এবং সামনে বোর্ডের সদস্যরা, আর একদিকে রোহান মালহোত্রা বসেছিল। তার মুখে সেই একই আত্মবিশ্বাস ভরা হাসি ছিল। সে কথা বলা শুরু করল, খুব শান্ত শব্দে, কিন্তু প্রতিটি বাক্যে আঘাত ছিল। সে প্রশ্ন তুলল কাব্যের সিদ্ধান্তে, বিয়ের সত্যতায় আর অর্জুনের উপস্থিতিতে। ঘরে ধীরে ধীরে কানাঘুষা ছড়িয়ে পড়ল। কাব্য জবাব দিতেই যাচ্ছিল, এমন সময় অর্জুন দাঁড়িয়ে গেল। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু শব্দে ওজন ছিল। আপনারা সবাই সত্য জানতে চান, সে বলল। তাহলে আগে এটি বুঝুন যে প্রশ্ন শুধু বিয়ের নয়। সে টেবিলের ওপর একটি ফাইল রেখে দিল। সেই ফাইলটি তখনও খোলা হয়নি, কিন্তু সেটি রাখতেই ঘরের পরিবেশ বদলে গেল। কিছু নজর রোহানের দিকে ঘুরে গেল। তার হাসি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কাব্য এসব দেখছিল। সে স্পষ্ট অনুভব করছিল যে এখন কথা মোড় নিয়েছে। সত্য এখনো পুরোপুরি সামনে আসেনি, কিন্তু তার পায়ের শব্দ ঘরে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। গ্রাম থেকে শহর পর্যন্ত চলা এই গল্প এখন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল। পরের পদক্ষেপটি চূড়ান্ত হতে চলেছিল, এবং এই সিদ্ধান্ত শুধু কোম্পানির নয়, সত্যের হতে চলেছিল। ঘরে এমন এক নীরবতা ছড়িয়ে পড়েছিল যেখানে প্রতিটি শ্বাস ভারী লাগছিল। টেবিলের ওপর রাখা ফাইলটি এখনও বন্ধ ছিল, কিন্তু তার উপস্থিতি পুরো পরিবেশ বদলে দিয়েছিল। রোহান মালহোত্রার মুখে জমে থাকা হাসি এখন আর আগের মতো স্বাভাবিক লাগছিল না। চোখে হালকা অস্থিরতা নেমে এলো। বোর্ডের কিছু সদস্য চেয়ারের সামনের দিকে ঝুঁকে এলেন। কাব্য অর্জুনের দিকে তাকাল এবং অর্জুন হালকা করে মাথা নাড়াল। এটি কোনো ইশারা ছিল না, বরং একটি ভরসা ছিল যে এখন যা হবে সত্যের সাথেই হবে। অর্জুন ফাইলটি খুলল। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু প্রতিটি শব্দ পরিষ্কার আর জোরালো ছিল। সে বলল যে আগুন কোনো দুর্ঘটনার ফল ছিল না। সে একে একে কিছু কাগজ সামনে রাখল, কল রেকর্ডস, লোকেশনের প্রাথমিক রিপোর্ট এবং সেই বার্তাগুলোর কপি যা গ্রামে হুমকি হিসেবে পাঠানো হয়েছিল। সে স্পষ্ট জানাল যে এই তথ্য সে একা বের করেনি। এই সব একটি তদন্তকারী সংস্থার প্রাথমিক তদন্ত এবং এক প্রযুক্তিবিদের সাহায্যে সামনে এলো। ঘরে আলোড়ন শুরু হলো। কিছু লোক কাগজগুলো কাছে টেনে দেখতে লাগল। রোহান মাঝপথে কথা বলার চেষ্টা করল, এসব সাজানো, যে কেউ এমন ডেটা তৈরি করতে পারে। অর্জুন তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল, তাই এটি শুধু কাগজ নয়। সে ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে দিল। একটি ছোট ভিডিও চলল। ঝাপসা রাতের দৃশ্য ছিল, গুদামের পেছনের দেওয়াল, আর একটি লোক ফোনে কথা বলতে বলতে কাউকে নির্দেশ দিচ্ছিল। মুখ পরিষ্কার ছিল না, কিন্তু গলার আওয়াজ চেনা যাচ্ছিল। সেই একই আওয়াজ যা এই ঘরে আগেও অনেকবার শোনা গিয়েছিল। ঘরে কেউ কিছু বলল না, কিন্তু অনেক মুখের রং বদলে গিয়েছিল। কাব্য দাঁড়িয়ে গেল। তার কণ্ঠে না রাগ ছিল, না প্রতিশোধের ভাবনা, শুধু সত্য ছিল। সে বলল যে সে এই কোম্পানিকে সবসময় একটি পরিবারের মতো আগলে রেখেছে, কিন্তু যদি পরিবারের নামে কেউ আগুন লাগায়, ভয় ছড়ায় আর নির্দোষ মানুষের জীবন বিপদে ফেলে, তবে সে চুপ থাকতে পারবে না। সে এও স্পষ্ট জানালো যে সব প্রমাণ আগেই সংশ্লিষ্ট সংস্থাকে জমা দেওয়া হয়েছে। সেই মুহূর্তে দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। রোহান এখন নিজের জায়গায় স্থির হয়ে বসতে পারছিল না। সে বলল যে এটি সব তার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র, কিন্তু তার গলায় আগের মতো ভরসা ছিল না। প্রশ্ন এখন কাব্যকে করা হচ্ছিল না, প্রশ্ন এখন তার দিকেই ছিল। এই নম্বর কার? এই আওয়াজ কার? গুদামের পেছনের দরজা কার কথায় খোলা হয়েছিল? ঘরের হাওয়া পুরোপুরি বদলে গিয়েছিল। অর্জুন চুপচাপ পেছনে সরে গেল। সে কিছু প্রমাণ করার চেষ্টা করল না। তার কাজ সত্যকে সামনে আনা ছিল, এবং তা হয়ে গিয়েছিল। কাব্য তার দিকে তাকাল। সেই নজরে শুধু ধন্যবাদ ছিল না, বরং সমমর্যাদার ভরসা ছিল। যেন সে বলছিল যে এই লড়াই এখন আর একার নয়। দরজা খুলল এবং উর্দিধারী লোকেরা ভেতরে এলো। কোনো নাটকীয় দৃশ্য ছিল না, শুধু একটি নিরেট প্রক্রিয়ার শুরু ছিল। রোহান এক মুহূর্তের জন্য চারদিকে তাকাল, হয়তো কোনো সাহায্যের আশায়, কিন্তু প্রতিটি নজর তার থেকে দূরে ছিল। সত্য তাকে সেই মুহূর্তেই একা করে দিয়েছিল। এই গল্প এখানে শেষ হয়নি। এটি তো শুধু একটি মোড় ছিল। সুন্দরপুরের একটি আগুন শহরের এক উঁচু ইমারতে সত্যের আলো জ্বালিয়ে দিয়েছিল। কাব্য জানত যে সামনের রাস্তা সহজ হবে না,
প্রশ্ন হবে, তদন্ত হবে, সিদ্ধান্ত হবে। কিন্তু আজ এই ঘরে মিথ্যার দেওয়ালে প্রথম ফাটল ধরে গিয়েছিল এবং সেই ফাটল দিয়েই মানবিকতার আলো ভেতরে আসতে শুরু করেছিল। মিটিং শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার রেশ এখনও থামেনি। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা ক্যামেরা আর মাইকগুলো একসাথে সক্রিয় হয়ে উঠল। প্রশ্নের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। প্রত্যেকে ভেতরের কথা জানতে চাইছিল। কাব্য কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে রইল। সে দীর্ঘশ্বাস নিল এবং এগিয়ে গেল। সে খুব বেশি কিছু বলল না, শুধু জানালো যে সত্য সামনে আসছে এবং তদন্ত চলছে। কোম্পানি কোনো ধরনের ভুল কাজকে মেনে নেবে না। তার শব্দে না রাগ ছিল, না সাফাই দেওয়ার অস্থিরতা। হয়তো এই কারণেই হট্টগোল কিছুক্ষণের জন্য নিজে থেকেই থেমে গেল। অর্জুন একটু দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল। শহরের এই দুনিয়া তার কাছে এখনও অচেনা ছিল, কিন্তু সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে কাব্য এখন ভয় থেকে নয়, বরং বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। পরের কয়েকদিন শহরে খুব ভারী কাটল। সংবাদপত্রের শিরোনাম বদলালো, টিভি চ্যানেলে বিতর্ক চলল। কেউ কাব্যের সাহসের প্রশংসা করছিল, কেউ তার প্রতিটি সিদ্ধান্তে খুঁত খুঁজছিল। কিছু লোক এও জিজ্ঞেস করছিল যে এক কৃষকের এই পুরো গল্পে স্থান কোথায়। কাব্য সব শুনল, কিন্তু কোনো বিতর্কে জড়াল না। রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকত। সে বুঝতে পারছিল যে প্রতিটি সিদ্ধান্ত শুধু কাগজে হয় না, তার প্রভাব মানুষের জীবনের ওপর পড়ে। সেই সময় সুন্দরপুর থেকে খবর এলো যে গ্রামে এখনও ভয়ের পরিবেশ আছে। মানুষ আগুনের ঘটনা ভুলতে পারছিল না। এটি শুনে কাব্যের মন বারবার সেখানেই ফিরে যেত, যেখান থেকে তার এই যাত্রা শুরু হয়েছিল। অনেক রাতের ভাবনার পর কাব্য একটি নিরেট সিদ্ধান্ত নিল। সে কোম্পানির একটি অভ্যন্তরীণ বৈঠক ডাকল। এই বৈঠক ক্যামেরা থেকে দূরে ছিল। সেখানে কোনো স্লোগান ছিল না, কোনো তালি ছিল না। সে পরিষ্কার শব্দে বলল যে কোম্পানি এখন আর শুধু মুনাফার কথা ভেবে চলবে না। কৃষকদের সাথে সরাসরি কাজ করা হবে, মধ্যস্বত্বভোগীদের সরানো হবে। সুন্দরপুর থেকে শুরু হবে। পুড়ে যাওয়া গুদাম আবার তৈরি করা হবে, নিরাপত্তা মজবুত করা হবে এবং গ্রামের মানুষকে এই ভরসা দেওয়া হবে যে তারা একা নয়। ঘরে কিছুক্ষণের জন্য নীরবতা রইল। তারপর ধীরে ধীরে সম্মতির ইঙ্গিত পাওয়া যেতে লাগল। এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু জরুরি ছিল। যখন এই খবর বাইরে এলো, তখন মিডিয়ার সুর বদলাতে লাগল। এখন প্রশ্ন আগুনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রশ্ন উঠতে শুরু করেছিল যে সত্যিই কি একটি বড় কোম্পানি গ্রামের পাশে দাঁড়াতে পারে। কাব্য জানত যে এতে তার জন্য রাস্তা সহজ হবে না, বিরোধও হবে, লোকসানও সম্ভব। কিন্তু প্রথমবারের মতো সে নিজের সিদ্ধান্ত নিয়ে ভেতর থেকে শান্তি অনুভব করছিল। সেই রাতে কাব্য আর অর্জুন ছাদে বসেছিল। নিচে শহরের আলো ছড়িয়েছিল, কিন্তু কাব্যের নজর ছিল অন্য কোথাও। সে ধীরে বলল, আমি আবার গ্রামে ফিরে যেতে চাই, শুধু বউ হয়ে নয়, দায়িত্ব নিয়ে। অর্জুন তার দিকে তাকালো এবং কোনো দীর্ঘ কথা ছাড়াই বলল, গ্রাম শব্দে ভয় পায় না, সে মানুষকে তার উদ্দেশ্য দিয়ে চেনে। কাব্য আকাশের দিকে তাকালো। সে প্রথমবারের মতো স্পষ্টভাবে অনুভব করল যে সে সঠিক লড়াই বেছে নিয়েছে। পথ কঠিন ছিল, কিন্তু এখন সে একা ছিল না। গ্রাম আর শহরের মাঝখানে দাঁড়িয়ে এই নারী এখন নিজেকে পুরোপুরি চিনতে শুরু করেছিল। সুন্দরপুরের মাটি কাব্যকে কোনো শোরগোল দিয়ে স্বাগত জানাল না। গাড়ি সেই একই কাঁচা রাস্তায় এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার বাতাসে একটা স্থিরতা ছিল। আগে যেখানে কৌতূহল ছিল, এখন সেখানে অপেক্ষা আর জড়তা ছিল। কিছু চোখে আশা ছিল, কিছুতে প্রশ্ন, আর কিছুতে সরাসরি সন্দেহ। শহর থেকে ফিরে আসা এই বউ এখন আর শুধু অর্জুনের স্ত্রী ছিল না, তার নাম গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর গ্রামে নাম সবসময় দায়িত্ব নিয়ে আসে। বাড়ি পৌঁছাতেই শান্তাদেবী দরজায় দাঁড়িয়ে দুজনকে দেখলেন এবং কিছু না বলে কাব্যের মাথায় হাত রাখলেন। সেই একই স্পর্শ, কিন্তু এইবার তাতে এক না বলা প্রত্যাশাও জড়িয়েছিল। কাব্য উঠোনে পা রাখল এবং অনুভব করল যে এই জায়গা এখন আগের মতো সহজ নেই। শহরের কথা গ্রাম ছাড়িয়ে এখানে পৌঁছে গিয়েছিল। পরের দিন পঞ্চায়েত ডাকা হল। সরপঞ্চ রামদিন যাদব সবাইকে জড়ো করলেন। প্রশ্নগুলো খোলাখুলি আর সরাসরি ছিল। কোম্পানি কি সত্যিই গ্রামের পাশে দাঁড়াবে, নাকি এইসব শুধু খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? কিছু লোক বলল যে বড় লোকেরা প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, আর ভরসা একবার ভাঙলে জুড়তে সময় লাগে। কাব্য চুপচাপ সব শুনছিল। সে মাঝপথে কথা বলার তাড়া দেখালো না, কারণ সে জানত যে এখানে শব্দের চেয়ে সময় আর ধারাবাহিকতার গুরুত্ব বেশি।
যখন সে কথা বলা শুরু করল তখন তার গলায় না ভাষণ ছিল না সাফাই। সে পরিষ্কার জানাল যে সে এখানে কাউকে মানাতে আসেনি, সে সেটাই করতে এসেছে যা সে বলেছে। কিন্তু ধীরে ধীরে এবং পর্যায়ক্রমিকভাবে গুদামের কাজ পরের সপ্তাহে শুরু হবে। আগে নিরাপত্তা আর পরিকাঠামোর ওপর নজর দেওয়া হবে। কোম্পানির লোকেরা এখানে থেকে কাজের তদারকি করবে এবং প্রতিটি সিদ্ধান্তে গ্রামের মতামত শামিল থাকবে। কিছু মুখ এখনও কঠোর ছিল, কিন্তু কিছু মাথা প্রথমবারের মতো ভরসায় নাড়ল। এই সবের মাঝে নতুন সমস্যাও সামনে আসতে লাগল। কিছু বাইরের লোক গ্রামে আসতে শুরু করল। কেউ নিজেকে সাংবাদিক বলছিল, কেউ সাহায্যের নামে প্রশ্ন করছিল। গুজব ছড়াতে লাগল যে এই সব বেশি দিন চলবে না। শান্তাদেবী কাব্যকে বললেন যে গ্রামের মন তাড়াতাড়ি বদলায় না। কাব্য প্রথমবারের মতো অনুভব করল যে এখন বিপদ আগুনের মতো সামনে নেই, এখন তা ধীরে ধীরে সন্দেহ আর ভয়ের রূপে ছড়িয়ে পড়ছে। সেই সন্ধ্যায় সে অর্জুনকে বলল যে তার ভয় করছে। ভয় এই জন্য নয় যে মানুষ প্রশ্ন করছে, বরং এই জন্য যে পাছে সে কারো কাছে করা অঙ্গীকার পূরণ করতে না পারে। অর্জুন শান্ত স্বরে বলল যে ক্ষেতেও বীজ ফেলার পর প্রতিদিন ফল দেখা যায় না, কিন্তু যদি জল দেওয়া হয় তবে ফসল অবশ্যই আসে। রাতে কাব্য উঠোনে বসে আকাশ দেখছিল। সেই একই তারা, একই হাওয়া, কিন্তু তার ভেতরে এক নতুন দায়িত্ব শ্বাস নিচ্ছিল। তার মনে হচ্ছিল তার আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। শহরে সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল, এখানে তাকে ভরসার জন্য টিকে থাকতে হয়েছিল। সে নিজের কাছে অঙ্গীকার করল যে সে এখানে তাড়াতাড়ি জিততে আসেনি, সে সম্পূর্ণ দৃঢ়তার সাথে এখানে থাকতে এসেছে। সুন্দরপুরের এই প্রত্যাবর্তন সহজ ছিল না, কিন্তু হয়তো জরুরি ছিল, কারণ কিছু লড়াই তখনই জেতা যায় যখন মানুষ পালানোর বদলে থামা বেছে নেয়, এবং কাব্য এখন থামার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সুন্দরপুরে পরিবর্তন কোনো ঘোষণার সাথে আসেনি, তা সকালের শিশিরের মতো চুপচাপ নামল আর গ্রামের দৈনন্দিন অভ্যাসের মধ্যে মিশে গেল। পরের কয়েকদিনে গুদামের জায়গা পরিষ্কার করা হতে লাগল। প্রথমে জমি মাপা হলো, তারপর নকশা বের করা হলো, তারপর ঠিক করা হলো দেওয়াল কোথা দিয়ে যাবে আর কাজ কোন ক্রমে হবে। শ্রমিকরা এলো, কিন্তু কোনো তাড়াহুড়ো ছিল না। কাব্য রোজ সকালে সেখানে পৌঁছাত। বেশি কথা বলত না, সে শুধু কাজ দেখত, মানুষের কথা শুনত আর প্রতিটি ছোট ছোট সংকেত বোঝার চেষ্টা করত। গ্রামবাসীদের এই পদ্ধতি অদ্ভুত লাগত, আবার কোথাও না কোথাও স্বস্তিও দিত, কারণ তাদের অভ্যাস ছিল না যে কেউ বাইরে থেকে আসবে আর হুকুম না চালিয়ে কাজ করবে। তবুও প্রশ্ন শেষ হল না। কিছু কৃষক খোলাখুলি বলল যে এই সব বেশি দিন চলবে না, আগেও লোক এসেছে, ফটো তুলেছে আর চলে গিয়েছে। পঞ্চায়েতের বাইরে কানাঘুষা বাড়তে লাগল যে কোম্পানির লোক গ্রামে থেকে কাজ দেখবে, এটি শুধু মুখের কথা। কাব্য এই সব শুনল, কিন্তু সে তর্কের রাস্তা বাঁচল না। সে জানত যে ভরসা জবাব দিয়ে নয়, নিরন্তর উপস্থিত থাকার মাধ্যমে তৈরি হয়। এর মধ্যে একদিন কাজের সংঘাত সামনে এলো। গ্রামের এক বয়স্ক কৃষক আপত্তি জানালো যে নতুন দেওয়াল তার ক্ষেতের সীমানার খুব কাছে চলে আসছে। কণ্ঠস্বর উঁচু হতে লাগল আর মানুষ জমা হয়ে গেল। অর্জুনকে ডাকা হলো। সে আগে ক্ষেত দেখল, সীমানার দূরত্ব মাপল এবং তারপর নকশা আনানো হলো। কাব্যও সেখানেই দাঁড়িয়েছিল। তিনজনে মিলে নকশা আবার দেখল। কথা পরিষ্কার ছিল, দেওয়াল তৈরি হতে পারত, কিন্তু একটু দিক পরিবর্তন করে। কাব্য দেরি না করে বলল যে দেওয়ালের দিক বদলানো হবে, যদিও খরচ বাড়বে। এই সিদ্ধান্ত কোনো তাড়াহুড়োয় নেওয়া হয়নি, বরং জমি আর মানুষ উভয়কে বুঝে নেওয়া হয়েছিল। এই কথার প্রভাব ধীরে ধীরে দেখা দিতে লাগল। সেই বয়স্ক কৃষক পরের দিন সকালে নিজেই কাজের জায়গায় এলো। সে খুব বেশি কিছু বলল না, শুধু দাঁড়িয়ে দেখতে থাকল। যাওয়ার সময় সে এটুকু বলল যে যদি দেওয়াল সত্যি বদলানো হয় তবে সে নিজেও মজুরিতে হাত লাগাবে। এটি কোনো বড় ঘোষণা ছিল না, কিন্তু গ্রামের জন্য এটি একটি সংকেত ছিল যে কথা শুধু বলা হচ্ছে না, পালনও করা হচ্ছে। কিছুদিন পর গ্রামের মহিলারাও কাছে আসতে লাগলেন। আগে দূর থেকে দেখতেন, তারপর প্রশ্ন করতে শুরু করলেন, এখানে কি কাজ পাওয়া যাবে? শস্যের কি সঠিক দাম পাওয়া যাবে? কাব্য বড় বড় প্রতিশ্রুতি দিল না, সে শুধু এটুকু বলল যে কাজ হলে তা আগে গ্রামের মানুষের জন্য হবে। সেই দিনই কেউ তাকে প্রথমবারের মতো বউ বলে ডাকল। শব্দটা ছোট ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা ভরসাটা বড় ছিল। অর্জুন এই সব দেখছিল। সে অনুভব করছিল যে যেমন ক্ষেতে বীজ ধীরে ধীরে শিকড় ধরে, তেমনি গ্রামের মনও বদলাচ্ছে। এক সন্ধ্যায় সে কাব্যকে বলল যে শহরে আজ যে সিদ্ধান্ত লোকসান বলে গণ্য হতো, গ্রামে সেটিই বিনিয়োগ হয়ে গিয়েছে। কাব্য হাসল। তার মনে হল সে এখন শুধু কাজ করছে না, সে একটি ভাষা শিখছে।
সুন্দরপুরে ভরসা এখনও পুরোপুরি জাগেনি, কিন্তু তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গিয়েছিল, আর কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়। সুন্দরপুরের সবকিছু যেমন ধীরে ধীরে ঠিক পথে ফিরছিল, তখনই একটি নতুন কথা বাতাসে ছড়িয়ে পড়ল। কেউ বলল যে কোম্পানি গ্রামের জমি নিজে নামে করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কথাটি অর্ধেক ছিল, কিন্তু প্রভাব ছিল পুরো। কেউ দেখল না যে এই খবর কোথা থেকে এলো, শুধু এটুকু পরিষ্কার ছিল যে এটি গ্রামের মনে ভয় বোনার জন্য যথেষ্ট ছিল। সকাল হতে হতে সেই ভয় গলিগুলোতে ঘুরতে লাগল। যে চোখে গতকাল পর্যন্ত আশা ছিল, তাতে এখন সন্দেহ নেমে এলো। গ্রামে জমি শুধু মাটি হয় না, তার সম্মান আর ভবিষ্যৎ উভয়ই হয়। কাব্য যখন এই কথা জানতে পারল, তখন পঞ্চায়েতের বাইরে মানুষ জড়ো হয়ে গিয়েছিল। কণ্ঠস্বর তীব্র ছিল, শব্দগুলো তিক্ত হচ্ছিল। কেউ বলছিল যে শহরের লোকেরা সবসময় মিষ্টি কথা বলে কাজ হাসিল করে নেয়। কেউ মনে করিয়ে দিচ্ছিল যে আগেও এমন প্রতিশ্রুতি শোনা গিয়েছে। কাব্য ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল। সে অনুভব করল যে এইবার প্রশ্ন তার উদ্দেশ্যের ওপর, তার কাজের ওপর নয়। সে কিছু বলতে চাইল, কিন্তু থেমে গেল। সে বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে সাফাই দিলে ভরসা ফিরে আসবে না। এর মধ্যেই কেউ একটি পুরনো কাগজ বাতাসে ওড়াল। জমি সংক্রান্ত একটি নথি, যা অর্ধেক দেখানো হয়েছিল আর অর্ধেক লুকানো হয়েছিল। কাগজটি আসল ছিল, কিন্তু তার মানে বিকৃত করে পেশ করা হয়েছিল। গ্রামবাসীদের জন্য সন্দেহ গভীর হওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল। কাব্য সেই কাগজটি দেখল। সে জানত যে এটি কোম্পানির নথি নয়, কিন্তু এও বুঝে গিয়েছিল যে কেউ জেনে শুনে এই কাগজটিকে ভয় ছড়ানোর জন্য সামনে রেখেছে। কে করেছে তা পরিষ্কার ছিল না, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। সেই সন্ধ্যায় ঘরে নিস্তব্ধতা ছেয়ে রইল। শান্তাদেবী কিছু না জিজ্ঞেস করে প্রদীপ জ্বালালেন। অর্জুন অনেকক্ষণ বাইরে বসে রইল। কাব্য উঠোনে একা বসেছিল। প্রথমবারের মতো তার মনে এই প্রশ্ন উঠল যে হয়তো সে এই গ্রামের কাছে নিজেকে প্রমাণ করতে পারবে না। শহরে সে সরাসরি লড়াই লড়েছিল, এখানে তাকে এমন লড়াই লড়তে হচ্ছিল যেখানে সামনে কোনো শত্রু নেই, শুধু সন্দেহ আছে, আর সেটাই সবথেকে ভারী মনে হচ্ছিল। পরের সকালে পঞ্চায়েত আবার বসল। এইবার পরিবেশ আরও কঠোর ছিল। সরপঞ্চ সরাসরি জিজ্ঞেস করলেন যে কোম্পানি কি কোনোভাবেই গ্রামের জমি নিজের নামে করতে চায়। কাব্য কোনো ঘোরানো কথা ছাড়াই উত্তর দিল না। সে বলল যে যদি 1 ইঞ্চি জমিও কোম্পানির নামে যায়, তবে সে নিজেই এই পুরো পরিকল্পনা থেকে সরে দাঁড়াবে। এই জবাব কোনো আপস ছিল না, বরং একটি ঝুঁকি ভরা অঙ্গীকার ছিল। কিছু লোক চমকে গেল, কিছু লোক এখনও চুপ রইল। কাব্য জানত যে কথা এখানেই শেষ হবে না। সে পঞ্চায়েতের কাছে সময় চাইল। সে বলল যে সে সব নথিপত্র সবার সামনে খোলাখুলি রাখবে, কোনো পর্দা ছাড়া। যদি তারপরেও কারো সন্দেহ থাকে, তবে সে গ্রাম ছেড়ে চলে যাবে। এটি বলা সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। এটি তার শেষ পরীক্ষা ছিল। সেই দিন সে আর অর্জুন ক্ষেতের মাঝে হাঁটতে থাকল। অর্জুন বলল যে এটিই সেই সময় যখন মানুষ সবথেকে বেশি একাকিত্ব অনুভব করে। কাব্য তার দিকে তাকালো এবং ধীরে বলল যে যদি গ্রাম তাকে প্রত্যাখ্যানও করে, তবুও সে একে নিজের হার বলে মানবে না। কিন্তু যদি আরও একটি সুযোগ পায়, তবে সে সত্যকে শেষ দম পর্যন্ত সামনে রাখবে। সুন্দরপুরে ভরসা এখন এক নাজুক মোড়ে দাঁড়িয়েছিল। পরের দিন ঠিক করতে চলেছিল যে এই ভরসা ভাঙবে নাকি আরও মজবুত হবে। কারণ কখনো কখনো মানুষের উদ্দেশ্যের পরীক্ষা সেই সময় হয় যখন তাকে সবথেকে বেশি সন্দেহ করা হয়। সুন্দরপুরের সকাল সেদিন একেবারে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু গ্রামের মানুষের মনে অসাধারণ অস্থিরতা ছিল। পঞ্চায়েতের উঠোনে ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছিল। কোনো শোরগোল ছিল না, কোনো হাঙ্গামা নেই। সবাই অপেক্ষা করছিল। আজ ঠিক হওয়ার ছিল যে এই ভরসা ভাঙবে নাকি টিকবে। কাব্য ঠিক সময়ে সেখানে পৌঁছাল। তার হাতে একটি ফাইল ছিল। ভারী ছিল না, কিন্তু তাতে অনেক দিনের চিন্তা আর সত্য জমা ছিল। সে কোনো ভূমিকা ছাড়াই সব নথিপত্র সামনে রেখে দিল। জমির নথি, নকশা, কোম্পানির কাগজ আর সেই লিখিত ঘোষণা, যাতে পরিষ্কার লেখা ছিল যে কোম্পানির গ্রামের জমির ওপর কোনো অধিকার নেই। সে সব কিছু উন্মুক্ত করে দিল, কোনো কথা লুকালো না। শুধু এটুকু বলল যে যদি এর পরেও কারো সন্দেহ থাকে, তবে সে আজই এই গ্রাম থেকে চলে যাবে। সরপঞ্চ নথিপত্র দেখলেন এবং তারপর কিছু বয়স্ক কৃষককে ডাকলেন, সেই সব মানুষ যারা পুরো জীবন জমির কাগজের সাথে কাটিয়েছেন। তারা নকশা মেলালেন, সীমানা দেখলেন এবং একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। কথা এখন পরিষ্কার ছিল।
জমি গ্রামেরই ছিল, কোম্পানির নাম কোথাও ছিল না। ভিড়ের মধ্যে ধীরে ধীরে কানাঘুষা বদলে গেল, সন্দেহের জায়গায় স্বস্তি নেমে এলো। সেই মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা এক লোক সামনে এলো, সেই লোক যে আগে কাগজ ওড়াচ্ছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে বলল যে তাকে এই নথিটি এক বাইরের লোক দিয়েছিল এবং বলেছিল যে গ্রামকে সাবধান করা জরুরি। সে নাম বলেনি, হয়তো ভয় ছিল বা হয়তো নিজের ভুলের বোঝা। কিন্তু এখন এটুকু নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ভুল বোঝাবুঝি এমনি এমনি ছড়ায়নি। কাব্য সেই লোকটিকে দোষ দিল না। সে শুধু এটুকু বলল যে ভয় মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ভয় তখনই শেষ হয় যখন সত্য সামনে আসে। তার কণ্ঠে না জয়ের গর্ব ছিল, না অভিযোগ, শুধু ক্লান্তি আর প্রশান্তি ছিল। সেই বয়স্ক কৃষক এগিয়ে এসে বললেন যে ভুল আমাদেরও ছিল, আমরা শুনেছি বেশি আর বুঝেছি কম। সে কাব্যের সামনে হাত জোড় করল। কাব্য সাথে সাথে তার হাত ধরে নিল এবং বলল যে ভরসা ভেঙে গেলে তা জুড়তে সময় লাগে ঠিকই, কিন্তু যখন জুড়ে যায় তখন তা আগের থেকে মজবুত হয়ে যায়। শান্তাদেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে হচ্ছিল যেন খেতে বোনা বীজ অবশেষে মাটি ধরে নিয়েছে। কিছু সময় পর গোদাম আবার দাঁড়িয়ে গেল। এইবার তার দেওয়ালগুলো শুধু ইটের ছিল না, বরং ভরসারও ছিল। গ্রামের মানুষ সেখানে কাজ করছিল, মহিলা, কৃষক আর যুবকরা। কাব্য এখন রোজ সেখানে যেত না ঠিকই, কিন্তু সিদ্ধান্তে তার নাম নয়, তার প্রভাব দেখা যেত। এক সন্ধ্যায় সে আর অর্জুন ক্ষেতের ধারে বসেছিল। সূর্য ডুবছিল। কাব্য ধীরে বলল যে সে এই গ্রাম থেকে সবথেকে বড় শিক্ষা নিয়েছে, যে নেতৃত্ব আদেশ দেওয়া থেকে নয়, পাশে থাকা থেকে তৈরি হয়। অর্জুন হেসে বলল যে মানুষ যখন সঠিক জায়গায় থামা শিখে নেয়, তখন জীবন নিজেই তাকে রাস্তা দেখিয়ে দেয়। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে টাকা রাস্তা বানাতে পারে, কিন্তু সম্পর্ক নয়। ভরসা শব্দ দিয়ে নয়, সময় আর কর্ম দিয়ে জন্মায়। আর যখন মানবিকতা বেঁচে থাকে, তখন গ্রাম আর শহরের দেওয়ালগুলো নিজে থেকেই ভেঙে পড়ে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানান যে আপনি এটি থেকে কী শিখলেন। ভিডিওটি লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে গল্প শুধু শোনানো হয় না, অনুভব করানো হয়।